নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ভোটের আগে উত্তপ্ত ভাঙড়, উদ্ধার একাধিক তাজা বোমা। কতদিন রাজনীতি করব জানি না, সুযোগ করে দেব নতুনদের, দল চলবে নবীন প্রবীণ মিশেলে, প্রতীককে পাশে নিয়ে অভিষেক। বাংলার বুক থেকে গ্রেপ্তার জঙ্গি, পাকিস্তানের আইএসআই এর সঙ্গে হাত মিলিয়েছিল বাংলাদেশিরা, চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস। ওড়িশার ঝারসুগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, পেট্রোলিং ভ্যান ট্রেলারের সংঘর্ষে প্রাণ হারালেন 5 পুলিশকর্মী, আশঙ্কাজনক আরও 3। এর বদলা আমরা নেবই, পাক বায়ুসেনার হামলায় 19 জনের মৃত্যুতে হুঁশিয়ারি আফগানিস্তানের, জরুরি বৈঠকে তালিবান প্রশাসন। আরও 5 রাজ্যের চূড়ান্ত তালিকা প্রকাশিত, নাম বাদ 67 লাখের বেশি। এসআইআরে কোন রাজ্যে কি পরিস্থিতি? আগে আন্ডারপাস করুন, তারপর হাত মেলাবো, জনসংযোগে বেরিয়ে ক্ষোভের মুখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক। বীরভূমে কেষ্টর কনভয় আটকে দিলেন তৃণমূলের লোকজনই, অভিযোগ দলের এক নেতার বিরুদ্ধে, প্রকাশ্যে কোন্দল। ভোটের আগে তৃণমূলে যোগ দিচ্ছেন দীপশিতা ধর, জল্পনার মাঝে মুখ খুললেন বাম নেত্রী, বললেন কয়লা ও গরু পাচার কাণ্ডে আপত্তিকর মন্তব্য, সুকান্তকে আইনি নোটিশ রাজীব কুমারের। ট্যাঙ্ক আছে, পাইপ আছে, অথচ জল নেই। আউসগ্রামে 3 বছর ধরে পরিকল্পিত জল প্রকল্প এখনও চালু হয়নি বলে ক্ষোভ গ্রামবাসীদের। নিষেধাজ্ঞা উড়িয়ে পুলিশের উপস্থিতিতে শব্দদানবের তাণ্ডব, উচ্চ মাধ্যমিকের মাঝে বিতর্কে জড়ালো তৃণমূল। পহেলগাঁওয়ে 10 মাস পার, চাকরির জন্য এখনও হন্যে হয়ে ঘুরছেন। নিহত সমীর গুহের স্ত্রী বলছেন খোঁজই নেয়নি কেন্দ্র। তরুণীর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে ধরিয়ে দিল আগুন, লিভ ইন সঙ্গীর ভয়ঙ্কর অত্যাচারে মারো মারো অবস্থা যুবতীর, গ্রেপ্তার অভিযুক্ত। আনন্দপুর অগ্নিকাণ্ড, 26 দিনের দীর্ঘ অপেক্ষা শেষ, নিখোঁজ 18 জনের দেহাংশ তুলে দেওয়া হলো পরিবারের হাতে। ভরদুপুরে দুঃসাহসিক চুরি, পূর্ব বর্ধমানের কেতুগ্রামের শিক্ষিকার বাড়ি থেকে সোনা, নগদ লুট, আতঙ্কে এলাকা। 2 টাকা দরে মাটির ভাঁড় বেচে চলে সংসার, 1.25 কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন পৌর। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা সহ দক্ষিণের 9 জেলায়, সাগরে ফের নিম্নচাপ, আরও চড়বে পারদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। ভোট যত এগিয়ে আসছে ততই অশান্ত হয়ে উঠছে ভাঙড় এলাকা। সেই উত্তেজনার মধ্যেই এবার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগে তীর গিয়ে ঠেকেছে আইএসএফের দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে ভাঙড়ের পোলেরহাট থানার অদূরেই এই ঘটনা ঘটে। থানার কাছাকাছি এলাকায় বিধায়কের কনভয়ের দিকে আচমকায় বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পোলেরহাট থানার পুলিশ ও ঊর্ধ্বতন আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে 2টি তাজা বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে বিধায়ক শওকত মোল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিধায়কের দাবি, ঘটনার আগে তিনি দক্ষিণ গাজীপুরে এক তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই পরিকল্পিতভাবে তার গাড়ি বহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। শওকত মোল্লার অভিযোগ, এই হামলার পিছনে আইএসএফ ঘনিষ্ঠ সমাজ বিরোধীদের জড়িত। তিনি আরও বলেন, ভাঙড়ে আইএসএফ রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে বলেই সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। এক তৃণমূল নেতার দাবি, এলাকায় সংগঠন শক্তিশালী হওয়ায় তাদের নেতৃত্বকে ভয় দেখাতেই এই হামলা। যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত আইএসএফের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। ভাঙড়ের রাজনৈতিক উত্তেজনা যে আরও বাড়তে চলেছে তা বলাই বাহুল্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা প্রসঙ্গ তুলে মন্তব্য করায় তৃণমূলের অন্দরে ও রাজ্য রাজনীতিতে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় এক যোগদান কর্মসূচিতে সিপিএম ছেড়ে আসা তরুণ নেতা প্রতীকুর রহমানের হাতে দলীয় পতাকা তুলে দিতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, নতুন প্রজন্মকে রাজনীতিতে জায়গা করে দিতেই তিনি ঊর্ধ্বসীমার কথা বলেছেন। অভিষেক বলেন, কতদিন আমি রাজনীতি করব তা আমি নিজেও জানি না, তবে এখনই রাজনীতি ছেড়ে দিচ্ছি এমন ভাবার কোনো কারণ নেই। তার কথাই একটি রাজনৈতিক দল টিকে থাকে নতুন ও পুরনো নেতৃত্বের সমন্বয়ে, কিন্তু নির্দিষ্ট বয়সের পর নতুনদের সামনে আনার প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলেও তিনি ইঙ্গিত দেন। তিনি নিজের উদাহরণ টেনে বলেন, ২৬ বছর বয়সে তিনি প্রথম সাংসদ হন এবং যুব নেতৃত্বকে সামনে আনার পক্ষেই তিনি বরাবর সওয়াল করেছেন। যখন বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে, ফলে অনেকেই এর রাজনৈতিক তাৎপর্য খুঁজছেন। যদিও তৃণমূলের একাংশের মতে এটি নতুন কোনো অবস্থান নয়। অভিষেক অতীতেও একাধিকবার একই মত প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত লোকসভা ভোটের আগে তার বয়সসীমা তত্ত্ব ঘিরে দলের অন্দরে নবীন প্রবীণ বিতর্ক তৈরি হয়েছিল। তখন সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারা প্রকাশ্যে ভিন্ন মত জানান। সৌগত রায়ের বক্তব্য ছিল, রাজনীতিতে মনের বয়সটাই আসল। পাল্টা অভিষেক যুক্তি দিয়েছিলেন, বয়স বাড়লে শারীরিকভাবে সক্রিয় রাজনীতি করা কঠিন হয়ে পড়ে। তবে ব্যতিক্রম হিসেবে তিনি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন। এমনকি এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীর প্রসঙ্গও তুলেছিলেন। সব মিলিয়ে তার সাম্প্রতিক মন্তব্যে তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রজন্ম পরিবর্তন নিয়ে জল্পনা আবারও তীব্র হয়েছে। বিরাট বড় সন্ত্রাসের ছক। পাকিস্তান বাংলাদেশ একযোগে ষড়যন্ত্র করছিল ভারতের বিরুদ্ধে, তবে প্ল্যান সফল করার আগেই ধরে ফেলল পুলিশ। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হলো ৮ সন্দেহজনককে। পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশের চরমপন্থী সংগঠন মিলিতভাবে ভারতে সন্ত্রাসবাদী হামলার ছক কষছিল। পুলিশের অনুমান, এই গ্রুপ বিদেশি হ্যান্ডলারদের নির্দেশেই ভারতের হামলার ছক কষছিল। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গি যোগে মিজানুর রহমান, মোহাম্মদ সাবাদ উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শাহিদ ও মোহাম্মদ উজ্জ্বল নামক ৬ অভিযুক্তকে তামিলনাড়ুর তিরুপুর জেলার পোশাক ফ্যাক্টরি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক। তারা নকল আধার কার্ড তৈরি করে ভারতে থাকছিল। এদের বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা করছিল। এদের মদত দেওয়া হচ্ছিল বিদেশ থেকে। পুলিশ ধৃতদের দিল্লি নিয়ে আসছে পরবর্তী জেরা ও তদন্তের জন্য। কিভাবে জঙ্গিদের হদিস মিলল? দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে জানানো হয়েছে, জঙ্গি কার্যকলাপের সমর্থনে অনলাইন পোস্টের সূত্র ধরেই তদন্ত শুরু করা হয়। যোগাযোগ করা হয় তামিলনাড়ুর পুলিশের সঙ্গে। এরপর স্থানীয় পুলিশের সহায়তায় পোশাক ফ্যাক্টরি থেকে ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদের সবার কাছে নকল আধার কার্ড ছিল। ধৃতদের কাছ থেকে পুলিশ ৮টি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার করেছে। ডিজিটাল প্রমাণের জন্য এগুলি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে থেকেই দিল্লির বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিল্লি মেট্রো নেটওয়ার্ক জুড়ে উস্কানিমূলক পোস্টার নজরে আসে। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে দেশের নিরাপত্তা নিয়ে নানা উত্তেজক মন্তব্য লেখা ছিল। স্পেশাল সেল এই পোস্টারের তদন্তে নেমেই তামিলনাড়ুর লিঙ্ক খুঁজে পান। ওই ৬ জন ধৃতের সূত্র ধরে পশ্চিমবঙ্গ থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওড়িশার ঝারসুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ পুলিশ কর্মী। পেট্রোলিং ভ্যান ও একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও ৩ পুলিশ কর্মী। তাঁদের দ্রুত উদ্ধার করে ঝারসুগুড়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে পেট্রোলিংয়ের সময় সদর থানা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এপিআর কর্মী কাশিরাম ভৈ, দেবদত্ত শাহ, ড্রিল সাব ইন্সপেক্টর নিরঞ্জন কজুর, এপিআর হাবিলদার লিঙ্গরাজ ধরুয়া এবং হোমগার্ড ভক্তবন্ধু মির্ধার। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন 2 এপিআর কর্মী ও 1 সার্জেন্ট। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেলারটির গতি অত্যন্ত বেশি ছিল। দুর্ঘটনার পর ট্রেলারটিকে আটক করা হয়েছে এবং চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বেপরোয়া গতিকেই কারণ হিসেবে মনে করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কর্তব্যরত অবস্থায় 5 পুলিশকর্মীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত চলছে।
চার রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ ৯৯,৫৮,০০০ নাম। শনিবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও কেরলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই চার রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় মোট ৯৯,৫৮,০০০ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে ৬৮ লক্ষ নাম বাদ পড়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মধ্যপ্রদেশের মোট ভোটার ৫.৩৯ কোটি। সেখানে সবচেয়ে বেশি প্রায় ৩৪.২৫ লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। রাজস্থানের মোট ভোটার দাঁড়িয়েছে ৫.১৫ কোটি, বাদ পড়েছে ৩১.৩৬ লক্ষ নাম। ছত্তিশগড়ের ১.৮৭ কোটি ভোটারের তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে মুছে গিয়েছে ২৪.৯৯ লক্ষ নাম। অন্যদিকে কেরলের মোট ভোটার ২.৬৯ কোটি এবং বাদ পড়েছে ৮.৯৭ লক্ষ নাম। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মৃত্যু, ঠিকানা পরিবর্তন বা একাধিকবার নাম থাকা এ ধরনের কারণে বেশিরভাগ নাম বাদ দেওয়া হয়েছে। কমিশনের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে লাক্ষাদ্বীপ, পুদুচেরি এবং গুজরাতের সংশোধিত ভোটার তালিকাও প্রকাশিত হয়েছে। তাতে প্রধানমন্ত্রী নিজের রাজ্য গুজরাটে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে ৬৮ লক্ষ নাম বাদ পড়েছে। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের জঙ্গলমহলের একাধিক গ্রামে ৩ বছর আগে বসানো হয়েছিল পাইপলাইন ও নির্মিত হয়েছিল বড় জল ট্যাঙ্ক। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে বাড়ি বাড়ি সংযোগও পৌঁছে যায়, কিন্তু আজও শুরু হয়নি পানীয় জলের সরবরাহ। এমনই অভিযোগ গ্রামবাসীদের। আউসগ্রাম ১ নম্বর ব্লকের আউসগ্রাম পশ্চিমপাড়া, ওয়ারিসপুর, সুখাডাঙ্গা ও আলেফনগর প্রধানত আদিবাসী অধ্যুষিত। এই গ্রামগুলিতে প্রকল্প ঘিরে বড় প্রত্যাশা তৈরি হয়েছিল। বর্তমানে বিশাল জল ট্যাঙ্কগুলি দাঁড়িয়ে থাকলেও কল খুললে জল মেলে না। বহু বাড়িতে পাইপলাইন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। বাসিন্দাদের বক্তব্য, পঞ্চায়েত ও বিডিও অফিসে একাধিকবার অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। গ্রীষ্মকালে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। দূরবর্তী উৎস থেকে জল আনতে হচ্ছে বহু পরিবারকে। এলাকার বিধায়ক অভেদানন্দ থান্ডার জানান, বিষয়টি দপ্তরের নজরে রয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। অন্যদিকে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, উন্নয়নের অর্থ সঠিকভাবে ব্যবহার হয়নি বলেই প্রকল্প কার্যকর হয়নি। গ্রামবাসীদের স্পষ্ট কথা, প্রতিশ্রুতি নয়, দ্রুত জল সরবরাহ চালু হোক। তাদের অপেক্ষা, কল খুললে যেন মেলে পানীয় জল। ইসলামাবাদ দাবি করেছে, সীমান্ত সংলগ্ন জঙ্গি ঘাঁটি ধ্বংস করাই ছিল সাম্প্রতিক বিমান হামলার মূল উদ্দেশ্য। তবে আফগানিস্তানের পাল্টা অভিযোগ, বসতি এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে এবং এতে বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, শনিবার গভীর রাতে পক্তিকা প্রদেশের বরমল জেলায় একটি মাদ্রাসা সহ একাধিক স্থানে হামলা চালানো হয়। সূত্রের দাবি, F-16 ও JF-17 যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। আফগানিস্তানের তালিবান প্রশাসনের বক্তব্য, এই হামলায় মহিলা ও শিশু সহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করে নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়েছে এবং এর সমুচিত জবাব দেওয়া হবে। রবিবার তালিবান প্রশাসনের তরফে জরুরি বৈঠক ডাকা হয়, যদিও তারা জানিয়েছে তড়িঘড়ি সিদ্ধান্ত নয়, পরিস্থিতি পর্যালোচনা করেই পদক্ষেপ নেওয়া হবে। সীমান্তে অস্থিরতা ক্রমশ বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, পক্তিয়া, নঙ্গরহার ও খোস্ত প্রদেশে তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানে হামলা চালাচ্ছে। উল্লেখ্য, এই ঘটনার কয়েক ঘন্টা আগে খাইবার পাখতুনখোয়ার বুন্নু জেলায় আত্মঘাতী হামলায় 2 পাক সেনার মৃত্যু হয়। তার আগে বজর এলাকাতেও হামলায় 11 সেনা নিহত হন। পাকিস্তান সেই হামলার জন্য আফগানিস্তান ঘনিষ্ঠ জঙ্গিদের দায়ী করেছে। সব মিলিয়ে পাক আফগান সীমান্তে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। রাস্তা দিয়ে যাচ্ছিলেন বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল, আর তখনই প্রকাশ্য রাস্তাতে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু কেন, কি এমন হলো? প্রায় 2 থেকে 3 মিনিট ধরে চলল এই বিক্ষোভ, পাশাপাশি দেওয়া হলো স্লোগানও। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে।
সেখানকার একদল তৃণমূল কংগ্রেস কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার তরুণ গড়াই চলবে না এই দাবিকে সামনে রেখে অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। প্রায় 2 থেকে 3 মিনিট অনুব্রত মণ্ডলকে ঘিরে রাখা হয়, স্লোগানও দেওয়া হয় তরুণকে যেন সরিয়ে দেওয়া হয়। সেই কারণে এদিন বিক্ষোভ দেখানো হয় দুবরাজপুর পানাগড় রাজ্য সড়কের জয়দেব মোড়ের কাছে। পরে অনুব্রত দেহরক্ষীরা এসে সেখান থেকে গাড়ি বের করে নিয়ে যান। কেষ্টকে একটি চিঠিও দেওয়া হয় অনুগামীদের পক্ষ থেকে। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত তরুণ গড়াই দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার করেছেন, এমনকি তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। সেই কারণে তার আর কনভেনারকে চাইছেন না বলে দাবি। বাড়িতে কেউ না থাকা সুযোগে ভরদুপুরে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার দত্তবাটি গ্রামের এক শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে আজ শনিবার। বাড়ির পিছন দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আলমারি ভেঙে যাবতীয় সোনার গহনা, নগদ টাকা লুটপাট চালায় দুষ্কৃতীরা। প্রায় 7 থেকে 8 ভরি সোনার গয়না, 15 ভরি রূপোর সামগ্রী চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন মালবিকা পাল নামে ওই শিক্ষিকা। জানা গেছে, কেতুগ্রাম থানার নলিয়াপুর দত্তবাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষিকা মালবিকা পাল তার স্বামী ভবেশ পাল কলকাতায় বিস্কুট কারখানায় কাজ করেন। কর্মসূত্রে তিনি সেখানেই থাকেন। তাদের একমাত্র মেয়ে বিজয়া বর্ধমানে হোস্টেলে থেকে পড়াশোনা করেন। শনিবার সকাল 10:30 নাগাদ স্কুলে যান মালবিকা দেবী। বাড়ি তালাবন্ধ ছিল, সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির পিছন দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। তারপর 2টি ঘরের তালা ভেঙে লুটপাট চালায়। দুপুর 1:20 নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরে চুরির ঘটনা নজরে পড়ে মালবিকা দেবীর। তিনি বলেন, মেয়ের বিয়ের জন্য গহনা গড়িয়ে রেখেছিলাম, সব চুরি করে নিয়েছে। এছাড়া একটি ঘরের ট্রাঙ্ক ভেঙে 15,000 টাকাও চুরি করে নিয়ে গিয়েছে। এই ঘটনার পর কেতুগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, শিক্ষিকা মালবিকা পালদের বাড়ির পাশেই একটি সোনার উপর গয়নার দোকান রয়েছে। ওই দোকানের সিসিটিভি ফুটেজে 11:30 নাগাদ একটি বাইকে সহ 2 জন সন্দেহজনকভাবে ওই বাড়ির সামনে ঘুরতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই 2 দুষ্কৃতী চুরির ঘটনা ঘটিয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। আজ রবিবার 22 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে নির্ভুল ও আপডেট খবর পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।